2017 সালের মারপিটের ঘটনায় বিডিএ চেয়ারম্যান সহ মোট 13 জনের সাজা ঘোষণা করল বর্ধমান জেলা আদালত। 13 জন আসামির মধ্যে কাকুলি গুপ্তকে 3 বছর সাজা দিয়েছেন আর 5,000 টাকা ফাইন করেছেন, আর বাকি 12 জনকে 10 বছরের সাজা দিয়ে 2017 একটি মারপিটের ঘটনায় বিডিএ চেয়ারম্যান ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মোট 13 জনের সাজা ঘোষণা করল শুক্রবার বর্ধমান জেলা আদালত। সাজা ঘোষণা হতেই তীব্র আলোড়ন পড়ে গেছে পূর্ব বর্ধমান জেলার রাজনীতিতে। কান্নায় ভেঙে পড়েছেন সাজাপ্রাপ্ত সকলের আত্মীয় স্বজন। সরকারি আইনজীবী সূত্রে জানা গেছে, বিডিএর চেয়ারম্যান তথা বর্ধমান 1 ব্লক তৃণমূলের সভাপতি কাকলি গুপ্ত তার শারীরিক অসুস্থতার কারণে তার 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা ঘোষণা করেছে আদালত। এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বর্ধমান 1 ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মানস ভট্টাচার্য ও গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ সহ 12 জনের 10 বছরের কারাদণ্ড ঘোষণা করেছে আদালত। দেখুন, আজকে রায় হয়েছে যে মোট 13 জন আসামি ছিলেন, তার মধ্যে একজন আমাদের মহিলা আসামি ছিলেন কাকুলি। ওনার ক্ষেত্রে কোর্ট ওনার হেলথ কন্ডিশন দেখে উনি সত্যি সিরিয়াসলি ইল এবং ওনার ক্যান্সারের পেশেন্ট, এবং ওনার এই ক্যান্সারের যে পেশেন্ট সেটা কন্টিনিউ চলছে ওনার ট্রিটমেন্ট বম্বেতে ক্যান্সার হসপিটালে, টাটা মেমোরিয়ালে। এইসব দিক চিন্তা করে কোর্ট কাকলি তাকে শুধুমাত্র 3 বছরের সাজা দিয়েছেন সেকশন 6 এবং 7-এ, আর আরেকটা যেটা সেকশন ছিল 340, সেক্ষেত্রে 1 মাসের যেটা কনকারেন্টলি চলবে, অর্থাৎ ওনার সর্বোচ্চ 3 বছরের পানিশমেন্ট হয়েছে। আর বাকি যারা রয়েছে তাদেরকে একই সেকশনে 10 বছরের পানিশমেন্ট দিয়েছে। আজ বর্ধমান আদালতে যাদের সাজা ঘোষণা করা হলো তারা হলেন কাকলি গুপ্ততা, অনুপ কুমার মণ্ডল, মানস ভট্টাচার্য, এস.কে চান্দু, এস.কে জামাল, কার্তিক বাগ, গণেশ বাগ, অনিল বাগ, এস.কে মুক্তার, সঞ্জীব প্রসাদ, শম্ভু সিং, আতিকুল রহমান এবং সজল শর্মা। আসামি পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস জানান, 13 জন আসামির মধ্যে বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি গুপ্ত তাকে 3 বছরের সাজা সহ 5,000 টাকা জরিমানা করেছেন বিচারক অরবিন্দ মিশ্র। বাকি 12 জনকে 10 বছরের সাজা ঘোষণা করেছেন। কাকলি গুপ্ত তায়ের জন্য বেল পিটিশন করা হবে এবং বাকিরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। কোর্ট রায় দিলেন, টোটাল 13 জন আসামি ছিল, তার মধ্যে কাকলি গুপ্ত উনি খুবই অসুস্থ, সেটা নিয়ে এর আগে হিয়ারিং হয়েছিল। আসামি পক্ষের কাকলি গুপ্ত তরফে যিনি আইনজীবী ছিলেন বিশ্বজিৎ দাস, উনি ওনার শারীরিক দিক দিয়ে উনি অনেক মেডিকেল পেপার, ওনার ব্লকেজ অফ হার্ট, ওনার ক্যান্সারের পেপার কোর্টে ফাইল করেছিলেন, সেগুলোর হিয়ারিং হয়েছিল এবং সব কিছু বিবেচনা করে আজকে আদালত কাকলি গুপ্তর ক্ষেত্রে 326 আর 307 এই দুটো সেকশন কনসিডার করেননি। কাকলি গুপ্তর ক্ষেত্রে 341 আর 34 এই দুটো সেকশনকে কভার করে কোর্ট কাকলি গুপ্তকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন। আর বাকি যে 12 জন ছিল সেই 12 জনাকার ক্ষেত্রে 341, 307, 326 আর 34 এই ধারাগুলোকে কনসিডার করে বাকি 12 জন আসামির ক্ষেত্রে কোর্ট 10 বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই 12 জন যারা আছেন তারা বেল আবেদন করতে পারবেন না, তাদেরকে হাইকোর্টে বেল আবেদন করতে হবে, কিন্তু কাকলি গুপ্ত এখানেই বেল আবেদন করতে পারবে, যেহেতু 3 বছর সাজা দেওয়া হয়েছে। 3 বছর জরিমানা 5,000 টাকা। বলেছিলাম যে ওনাদের যে জিনিস আমি দেখতে পেয়েছি, যা রেকর্ড স্ক্যান করে আমি যেগুলো পেয়েছি, আমি 10 বছরের সাজাটা চেয়েছিলাম, আপ টু 10 ইয়ার্স সকলের। এবং কাকলি তায়ের ক্ষেত্রে আমি কোর্টকে আমার প্রেয়ার ছিল অন বিহাফ অফ স্টেট, আমি কাকলি গুপ্তর ক্ষেত্রেও আমি টোটাল পেপার দেখেছিলাম এবং সেই টোটাল পেপার দেখে আমার যেটা মনে হয়েছে সত্যি উনি অসুস্থ, ওনার ব্লকেজ অফ হার্ট ডাক্তারের পেপার এবং ক্যান্সার অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্সারের পেপার, সেগুলো দেখে আমার মনে হয়েছিল যে এটা কনসিডার করা উচিত কাকলি গুপ্তর ক্ষেত্রে, এবং কোর্ট সেটা কনসিডার করেছেন এবং কোর্ট সেটা ওপেন কোর্টে সেটা ডিক্লেয়ারও করেছেন। সরকারি আইনজীবী হরিদাস মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শুক্রবার কোর্ট রায় দিলে মোট 13 জনের, যার মধ্যে কাকলি গুপ্ত তা ভীষণ অসুস্থ, আগেই হিয়ারিং হয়েছিল। ওনার যিনি আইনজীবী ছিলেন তিনি শারীরিক দিক থেকে নানান রকম পেপার জমা করেছেন, যেমন ক্যান্সারের রিপোর্ট, ব্লকেজ হার্ট, এবং সেগুলোর হিয়ারিং হয়েছিল। সবকিছু বিবেচনা করে শুক্রবার আদালত কাকলি গুপ্তর ক্ষেত্রে 3 বছর কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা এবং বাকিদের ক্ষেত্রে 10 বছর কারাদণ্ড ঘোষণা করেন। কাকলি গুপ্ত তায়ের ক্ষেত্রে 326, 307 এই দুটি ধারা দেওয়া হয়েছে, সেই ধারায় সাজা ঘোষণা। তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, 17 সালের ঘটনায় যিনি আহত হয়েছেন তিনি বলেছেন কি আহত করেছে চিনি না, এবং যারা সাক্ষী দেন তারাও বলেছেন চিনি না। তারপরেও জজ সাহেব এই রায় দিয়েছেন, রায়ের বিষয়ে কিছু বলতে চাই না। 17 সালের ঘটনা, যিনি
আহত হয়েছেন তিনি বলছেন চিনি না, আর যারা সাক্ষী তারাও বলছে চিনি না। তারপরেও জজ সাহেব এই রায় দিয়েছে। নিশ্চয়ই এই রায়ের এগেনস্টে আমি কিছু বলতে চাই না, তবে আমরা আমাদের একঝাঁক ব্লক নেতৃত্ব তাদের পাশে আমরা আছি। আমরা নিশ্চয়ই আশা রাখি যে উচ্চ আদালতে এরা নির্দোষ প্রমাণিত হবে, কারণ তৃণমূল কংগ্রেসে ওইভাবে কোনো নেতৃত্ব তৈরি হয় না, কারণ এখানে বুথ স্তরে যারা আছে তারাই দলকে পরিচালনা করে, আর সর্বোচ্চ নেতৃত্ব মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো অসুবিধার কিছু নাই, তবে হ্যাঁ সাময়িক আমাদের একটা আঘাত, কারণ একঝাঁক নেতৃত্ব তারা। তবে এটুকু আমাদের আশা যে উচ্চ আদালতে আমরা নিশ্চয়ই এদের নির্দোষ প্রমাণ করে আবার আমাদের সংগঠনের কাজে ফিরিয়ে আনতে পারব। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। হিন্দু মিশন বয়েজ ওয়েলফেয়ার হোমে ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার সাতগাছিয়া হিন্দু মিশন বয়েজ ওয়েলফেয়ার হোমে ছাত্রের রহস্যজনক মৃত্যুর পর মৃত্যুর সঠিক কারণ জানতে শুক্রবার মৃতদেহ পাঠানো হলো কালনা মহকুমা হসপিটাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। ছেলের মৃত্যু স্বাভাবিক নয়। সিসিটিভি ফুটেজে যা ছবি দেখা যাচ্ছে সেই ছবি আমার ছেলের নয়। শুক্রবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন মৃতের বাবা। ঘটনার পর থেকে এদিন শুক্রবার সকাল থেকেই ওই হোমের শুনশান চেহারা। যদিও হোম কর্তৃপক্ষের দাবি খেলা করার দোতলা ক্যান্টিন লিভার থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। জানা গিয়েছে মৃত ছাত্রের নাম তন্ময় দাস। ওই হোমের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। কালনা শহরের লালবাগান এলাকায় তার বাড়ি। 2022 সাল থেকে হোমেই পড়াশোনা করত ওই ছাত্র। তবে কড়া নিরাপত্তার মধ্যে হোমের মধ্যে ছাত্রের কিভাবে মৃত্যু ঘটল শুরু হয়েছে চাঞ্চল্য। আজ শুক্রবার ওই হোমে তদন্তে যান কালনা থানার আইসি এসডিপিও। পরিদর্শনে যান বিধায়ক দেবপ্রসাদ বাগো। পরবর্তী সময়ে দিন দুপুর 2টো নাগাদ সেখানে যান মাস এডুকেশনের ডিরেক্টর উপালি রায় সহ 2 সদস্যের প্রতিনিধি দল। তারাও পুরো বিষয়টি তদন্ত করে যান শুক্রবার। যদিও ওই ছাত্রের দাবি অস্বীকার করেছে হোম কর্তৃপক্ষ। যে ছেলেটা আমাকে যখন কাল 2 দিন আগে ফোন করেছিল, খাওয়া দাওয়া করে সবকিছু করেছিল, কিন্তু কালকে স্যার আমাকে ফোন করে বলছে যে আপনি সঙ্গে সঙ্গে হসপিটালে আসুন, এমার্জেন্সি ছেলে এরকম উপর থেকে পড়ে গেছে, যে উপর থেকে পড়ে গিয়ে যে আমি হসপিটালে নিয়ে এসেছি, আপনি কোথায় আছেন তাড়াতাড়ি আসুন। আমি ঠিক আছে যাচ্ছি। বাবাকে ফোন করলাম, বাবা মা এরকম ছেলে এরকম হসপিটালে নিয়েছে। আমার সঙ্গে সঙ্গে এসেছি, এসে আমি জিজ্ঞেস করছি স্যারকে, বলছে ডাক্তারবাবু দেখছে। বলছে ডাক্তারবাবু দেখে, আমি ডাক্তারবাবু কি দেখবে, ডাক্তারবাবু দেখে কোনো কথা নেই। স্যারকে জিজ্ঞেস করলাম, বলছে ছেলে ঠিক আছে, ছেলে ঠিক আছে। অথচ ওখান থেকে ছেলেটা মরে গেছে, বলিনি গো। কি অনুমান আপনার? মানে আমার মনে হয় ওখান থেকে কেউ মেনে দিয়েছে না। তাহলে যেটা দেখা যাচ্ছে সেখানে হেড স্যার, যে হেড স্যার এখন ও ভীষণ রাগি আর ভীষণ টর্চার করতো উনি। ও বলতো, বাচ্চা বাড়িতে এসে বলতো, বাচ্চা আমাকে বলেছে যে বাবা ওই যে হেড স্যার আমাকে খালি হাসায়, আমার খুব ইয়ে করে, ছেলেপুলে মারলে আমি যদি বলতে আমাকে খুব হাসায়, আমাকে কেমন বলে কেন সব বলবি, কেন এসে আমার করবি। আমার ছেলে কিন্তু নিরীহ ছিল, কোনো কারোর সাথে সাত পাশে থাকতো না, ভালো ছেলে। ঘটনা ঘটেছে আপনারা দেখতে পেলেন। কালকে রাত্রিবেলায় আবাসনে যে সমস্ত ছেলেরা আছে তারা হচ্ছে এখানে যে খেলা করছিল, খেলা করতে করতে একটা ছোট্ট জায়গা থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর এই দুর্ঘটনাটা ঘটেছে। আচ্ছা হচ্ছে কি আপনি সিসিটিভির কথা বললেন, মানে হচ্ছে কি না, সিসিটিভি আমাদের ইতিমধ্যে লাগানো আছে, পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি আপনারা দেখলেন আছে, প্রায় 33টা সিসিটিভি লাগানো আছে। ঘরে ঘরে তো সিসিটিভি নেই, তাই যদি ধরুন আজকে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে সিসিটিভিটা আছে বলে আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু এখানে ছেলেরা থাকে, বাচ্চা ছেলেরা থাকে, এখানে তো 6 বছর থেকে মাধ্যমিক পর্যন্ত, মানে ক্লাস 1 থেকে একদম মাধ্যমিক পর্যন্ত, তারপর একটা অর্ডার এসছে 11-12 থাকতে পারবে। তো সবটাই যেহেতু ছেলেরা থাকে, তাই আমি ঘর আছে 13খানা ঘর আছে, 13খানা ঘরের মধ্যে ছেলেরা থাকে, সেই ঘরের ভেতরে কোনো সিসিটিভি লাগানো নেই। তারা একটু আবেদন করছেন যে যদি ওদের ঘরেও সিসিটিভি লাগানো যায়। আমি বললাম ঠিক আছে, আমাকে একটা আবেদন করুন, আমি তাহলে এমএলএ ফান্ড থেকে আপনাদের এই সিসিটিভির ব্যবস্থাটা করে দেবো। কাল হিন্দু মিশন আবাসন থেকে একটি বাচ্চা এখানে এসে শোনা যাচ্ছে যে সে খেলতে গিয়ে বারান্দাতে খেলতে গিয়ে একটি বাঙ্কের থেকে পড়ে মারা যায়। কি বললেন এই ব্যাপারে? এই মানে এরকম মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে কি বলতে চাইছেন? ঘটনা ঘটার পরে আমাদের খবর পাই, এই মিশন থেকে ফোন করা হয় এবং সেখানে আসা হয়। আমরা আসি, সেই সঙ্গে পুলিশ প্রশাসন এসেছিল। যেটা সিসিটিভি ফুটেজ যেটা আমরা পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা খেলছিল। বাচ্চারা খেলতে কিন্তু ওই যে বাচ্চাটি মারা গেছে গ্রিল ধরে বাঙ্কের মতো করা আছে সেখানে উঠেছিল। সেখান থেকে ও লাভ মেরে নামতে গিয়ে ওর বুকটা আগে পড়ে। সিসিটিভি ফুটেজটা দেখলে আপনি বুঝতে পারবেন। এতেই আপনার লান্সে লাগে, এটা তদন্ত চলছে, সেখানে
আপনার পিএম হবে, পিএম রিপোর্ট এলে তখন বোঝা যাবে এবং আমরা ওই রিপোর্টটা দেখে বুঝতে পারবো যে কী হয়েছিল। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। এখন সময় ছোট্ট বিরতি। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, নজর রাখুন পরের খবরের দিকে। লোকালয়ে বন্যপ্রাণীর তাণ্ডব বা জঙ্গলে আগুন, সাধারণ মানুষ সচেতন হতে হবে বলে জানালেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পরিদর্শনে আসেন বনমন্ত্রী। বেঙ্গল সাফারিতে পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষের দৃষ্টি টানতে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। চলতি বছর প্রায় 9 কোটি টাকার মতো বেঙ্গল সাফারি থেকে আয় হয়েছে বলে তিনি জানান। গত বছরে যা 7 কোটি টাকার মতো ছিল। বর্তমানে হাতি সাফারি প্রসঙ্গে তিনি বলেন, হাতির সংখ্যা বেশ কিছু জঙ্গলে বেড়েছে। হাতিরা মাঝে মাঝে লোকালয়ে চলে আসছে। লোকালয় থেকে তাদের জঙ্গলে ফেরাতে তৎপর রয়েছে বনকর্মীরা। জঙ্গলে তাদের শান্তিতে থাকতে দিলে তাদের পিঠে চড়ে জঙ্গল দেখা যাবে। মানুষকে সচেতন করতে হবে। জঙ্গলে আগুন প্রসঙ্গে বলেন, জঙ্গলে আগুন কিভাবে লাগছে তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে তিনি জানান। আবারও বলি, দেখুন, ফরেস্টের আন্ডারে যদি হয় তাহলে এখতিয়ার আমাদের, ফরেস্টের বাইরে হলে আমরা এখতিয়ার, আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তারপরেও বলি, যদি আমি সেটা নিয়েও আলোচনা করব, যদি ফরেস্টের ধারে কাছে কতটা ছেড়ে কি করতে হয় সেই পুরো নিয়মাবলী তো আমাদের কাছে থাকে। সেই হিসেবে যদি কেউ কিছু করে থাকে তো ঠিক আছে, যদি না করে থাকে তো তার বিরুদ্ধে আমরা অ্যাকশন অবশ্যই নেব। অবশ্যই আপনারা আমাকে রিপোর্ট দিলেন, আমি নিজে ভিজিট করব। আবারও বলি যে আমার ডিপার্টমেন্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি যতদিন আছি কোনো রকম ইললিগেল কোনো কাজের সাপোর্টে দাঁড়াবো। অবশ্যই আমি নিজে গিয়ে ভিজিট করব। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সিঙ্গাড়ায় চাটনি কম দেওয়ায় দোকানদারকে মার তৃণমূল কাউন্সিলরের। সিঙ্গাড়া কিনেছি, আরো চাটনি দাও, আর তা না দিতেই মিষ্টান্ন বিক্রেতাকে মারধরের অভিযোগ দুবরাজপুর পৌরসভা তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের শ্মশানকালী মন্দির এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন কেশব দাস নামে দোকানদারের কাছে 3টি সিঙ্গাড়া কেনেন, সাথে একটু চাটনিও দেন। কিন্তু অভিযোগ, শেখ নাজির উদ্দিন অতিরিক্ত চাটনি চাওয়ায় দোকানদার তা দিতে চাননি, আর তার জন্যই দোকানের কর্মীকে মারধর করে কাউন্সিলর শেখ নাজির উদ্দিন। তারপর স্থানীয় বাসিন্দারা রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের দুবরাজপুর থানার সামনে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে। প্রায় ঘন্টা দুয়েক চলে অবরোধ। প্রসিদ্ধ শ্মশানকালী মন্দির ঠিক তার পাশেই বহু পুরনো মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলর নাজির, তিনি যখন সিঙ্গারা কিনতে আসেন, আমার যেটুকু শোনা কথা, তিনি
সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে। এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা, তার কারণ এর আগেও এই কাউন্সিলর হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে। দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলর বিরুদ্ধে নিতে পারেনি। যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে যিনি আক্রান্ত করেন, ভয় দেখান, হুমকি দেন, কখনোই সভ্য সমাজে এটাকে সমর্থন করা যায় না। তাই তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, আমরাও সেই অপেক্ষায় থাকছি। পরবর্তী বিষয় নিশ্চিতভাবে আমরাও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় থাকলে আমরাও পরবর্তী সময়ে তার ব্যবস্থা এবং সিদ্ধান্ত নেব। অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি জানান, সদাইপুর থানার পুলিশ কাউন্সিলর শেখ নাজির উদ্দিনকে আটক করেছে। অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা জানান, এটা খুবই ন্যক্কারজনক ঘটনা। একজন জনপ্রতিনিধি হয়ে কি করে এরকম কাজ করতে পারেন? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রসঙ্গত, এই কাউন্সিলরের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে মারধরের। এমনকি বেশ কয়েক মাস আগে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ঢুকে নার্সের সঙ্গে অভব্য আচরণ করেন বলেও অভিযোগ ওঠে। সেই ঘটনায় তিনি জামিন পান, কিন্তু তারপরেও বদলায়নি তার স্বভাব। দেখুন, এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার। অনেকে অনেক রকম লোক থাকে, এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায়। আমরাও দল থেকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা বলবেন। তবে এই ধরনের ঘটনা একদমই বাঞ্ছিত নয়, পার্টি এটা সমর্থনও করে না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নতুন খবর এই পর্যন্তই। দেখতে থাকুন পিবি নিউজ, সবার আগে সব খবর, সবার খবর। হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।